রকি, তালিমুর, রাজু, লাবু মিলে একটা 35 থেকে 36 বয়সের লোককে অনবরত পিটাচ্ছে। আমি লোকগুলোর কাছে গিয়ে বলতে লাগলাম, ভাই আপনারা লোকটাকে এভাবে মারতেছেন কেন? সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? দিতে হবে। আপনারা অন্যায়ভাবে একটা লোককে মারতে পারেন না। আমার কথা শুনে লাবু উচ্চস্বরে হাসি দিয়ে বলতে থাকে, ওই রকি, বস আইছে। বসকে নাকি আমাদের ব্যাপারে কৈফিয়ত দিতে হবে। বসকে ভালোভাবে একটু আপ্যায়ন করতো। লাবু এই কথা বলা মাত্রই রকি, তালিমুল, রাজু হাতে লাঠি নিয়ে আমাকে মারতে আসলো। আমিও কম কিসে, আমার হাতে থাকা কাঠটা দিয়ে লাবু সহ সবাইকে এমন মার মারছি, ওরা সবাই মায়ের ছুটে পালিয়ে যায়। আমি তাকিয়ে দেখি মার খাওয়ার লোকটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লোকটার কাছে গিয়ে বলতে লাগলাম, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে। আপনার কোনো ভয় নেই? ওদের এমন মার মারছি, ওরা আপনার সামনে আসার আগে 10 বার ভাববে। আমার তো কোনো ভয় নেই, ভয় হবে এখন থেকে তোমার জন্য। মানে? তুমি যে লোকগুলোকে মেরেছো, তুমি কি তাদেরকে চেনো? জি না, ওদের তো কখনো দেখিনি। ওরা হলো প্রিন্সের লোক। ওরা এখন থেকে তোমার উপর আক্রমণ করা শুরু করবে। প্রিন্সের লোক? আচ্ছা, আপনাকে কেন ওরা মারতেছিল? আমি হলাম প্রিন্সের বিপক্ষী দলের লোক, তাই ওরা আমাকে মারতে চায়। তুমি না বাঁচালে হয়তো ওরা আমাকে এতক্ষণে মেরেই ফেলতো। ধন্যবাদ তোমাকে। মানুষের বিপদেই তো মানুষ এগিয়ে আসবে। আপনার বাসা কোথায়, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না লাগবে না, আমি একা যেতে পারবো। আর হ্যাঁ, তুমি সাবধানে থাকবে। ওকে। এই বলে আমি মামুনির বাসার দিকে রওনা দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে ওর বাসার গেটে পৌঁছে কলিং বেল বাজাতেই ভিতর থেকে মামুনির বোন জান্নাত দরজা খুলে দিয়ে আমাকে দেখতে বলতে লাগলো, আরে নয়ন ভাইয়া যে, কতদিন পরে আমাদের এখানে আসলেন, তো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভাইয়া ওর রুমে আছে, গিয়ে দেখা করেন। আমি মামুনের রুমে গিয়ে দেখি মামুন ফোনে কার সাথে যেন কথা বলতেছে। আমি মামুনের একদম কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। হয়তো সে আমাকে খেয়াল করেনি। আমিও কোনো কথা বললাম না। তার বিছানায় আস্তে করে বসে পড়লাম। বিছানায় বসাতে সে পিছনে ঘুরিয়ে আমাকে দেখে ফোনটা কেটে দিয়ে বলল, কিরে, কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। তোর রুমে এসে দেখি তুই ফোনে কথা বলায় ব্যস্ত। ব্যস্ত নয় রে, জিএপের প্যারা। তোর এই প্যারা প্যারা শুনতে আর ভালো লাগতেছে না। নোটসগুলো কই? এই নে ধর। আমি নোটসগুলো হাতে নিয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ নোটসগুলো দেখে মামুনকে করুণ গলায় আস্তে করে বললাম, নোটসগুলো নিতে কত টাকা পড়ছে রে? 350 টাকা পড়েছে। আমার কাছে তো এখন এতগুলো টাকা নেই, 100 টাকা আছে, আর বাকি টাকা কয়েকদিন পরে দিয়ে দিব। এই কথা বলতে মামুন রাগে লোক নিয়ে আমার দিকে তাকিয়ে রাগে গলায় বলতে লাগলো, তোর কাছ থেকে টাকা কে চেয়েছে? টাকা পকেটে রাখ। আর আন্টি ও নীলা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমি যাই? রাতের ডিনার করে যাস। না রে, মাকে কিছু বলে আসিনি। ওকে বাই। এই বলে আমার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মালিকের বাসায় চলে গেলাম। কাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাট পিছলে হয়ে গেছে। আমি মালিকের বাসায় গিয়ে মালিকের সাথে কথা বলে আমার কাজে যাচ্ছি, তখনই হঠাৎ পিছলে কিসের উপর যেন পড়লাম। তাকে দিকে মালিকের মেয়ে তাসনিয়া। আমি দৌড় পড়িয়ে তাসনিয়ার উপর থেকে উঠতেই তাসনিয়া টাস টাস করে আমার গালে কয়েকটা থাপ্পড় মারলো আর উচ্চস্বরে চিল্লিয়ে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? মেয়ে মানুষ দেখলেই উপরে ধাক্কা খেয়ে পড়তে মন চায়। ম্যাডাম পিছলে মাটি, পা পিছলে গিয়েছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে। থাম, আর বলতে হবে না। তোদের মতো ফকিন্নি কামলাদের আমি ভালো করেই চিনি। আজকেই তোকে আমার বাসা থেকে বের করে দেব। প্লিজ ম্যাডাম এরকম করবেন না, আমি সত্যি পা পিছলে পড়ে গেছি, বিশ্বাস করেন। তখনই মালিক বাইরে বের হয়ে তাসনিয়াকে বলতে লাগলো, তাসনিয়া মামুনি, কি হয়েছে? আর তোমার কপালে কাটা কেন? তাসনিয়া স্যাড লুক নিয়ে খান্নামাখা কণ্ঠে বলতে লাগলো, আব্বা, এই কুত্তা অশিক্ষিত মূর্খ কামলার বাচ্চা কামলাটা আমাকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিয়েছে। বিশ্বাস করুন মালিক, আমি ইচ্ছে করি এমন করি না, পা পিছলে এমনটা হয়েছে। পাপ্পা, এই কামলাটা মিথ্যা কথা বলতেছে। ওকে আমাদের বাসা থেকে বের করে দাও। তাসনিয়া মামুনি, তুমি এখান থেকে যাও। আমি এই কুত্তার বাচ্চাটাকে উচিত শিক্ষা দিতেছি। মালিকের কথায় তাসনিয়া চলে গেল। আর হ্যাঁ, ইতিমধ্যে কাকি শহরিয়া মেয়েটিও এখানে উপস্থিত হয়েছে।
মালিক তার প্যান্টের বেল খুলে আমার দিকে আসতে লাগলো। তখনই কাকি বলতে লাগলো, কি করছো? ছেলেটাকে মারবে নাকি? হয়তো সে ভুল করেছে, তাকে ক্ষমা করে দাও। কাকির কথায় মালিক কোনো উত্তর না দিয়ে আমার কাছে এসে বেল দিয়ে উড়াদুরা পিটাতে লাগলো আর বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছিস, তোকে আজকে মেরেই ফেলবো। আমি মায়ের ব্যথায় উচ্চস্বরে কান্না করছি আর বলতেছি, মালিক বিশ্বাস করে আমি ইচ্ছে করি এমন করিনি। কিন্তু মালিক আমার কথায় পাত্তা না দিয়ে মেরে চলতেছে। এদিকে কাকি মালিককে থামাতে প্রচুর চেষ্টা করতেছে। একসময় মালিক আমাকে মারা বাদ দিয়ে দাঁড় চটকানে দিয়ে বাসার গেট থেকে বের করে দিয়ে বলতে লাগলো, তোর মতো কুত্তাকে আর আমার বাসায় কাজ করার কোনো দরকার নেই, যা বেরিয়ে যা। মালিক মালিক আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাকে বের করে দিবেন না। আমার কথায় মালিক কোনো পাত্তা না দিয়ে আমার মুখের উপরেই গেট বন্ধ করে দিল। আমার সারা শরীরে অনেক ব্যথা, কোনো কোনো জায়গা থেকে রক্তও পড়তেছে। ভালো মতো হাঁটতেও পারছি না, তবু অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আমার বাসায় এলাম। মা আমাকে এমতো অবস্থায় দেখে উচ্চ স্বরে একটা চিৎকার দিয়ে দৌড়িয়ে আমার কাছে এসে কান্নামাখা কণ্ঠে বলতে লাগলো, নয়ন বাবা, তোর একই অবস্থা হয়েছে? কে তোকে এরকম ভাবে মেরেছে? মায়ের কথায় কোনো জবাব না দিই আস্তে আস্তে হেঁটে গিয়ে একটা চেয়ার টেনে দপ করে